একেবারে শুভাশিস দা, আপনাকে স্বাগত জানাই। কালকে রাত্রেবেলাও হল্লা বলে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু তখন একটা ইস্যু আমরা আলোচনা করিনি, যেটা হচ্ছে তারেক রহমানের বাংলাদেশে কামব্যাক করা, এর ফলে বিএনপির খানিকটা উজ্জীবিত হওয়া। এই যে প্রসিজার, এটা যদি প্রলংড হয়, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে বিএনপি ক্ষমতায় চলে আসলো, কি হতে পারে? বা র্যাদার আমি যদি এই প্রশ্ন করি শুভাশিস দা, বিএনপির ক্ষমতায় আসা কি ভারতের জন্য ভালো এনসিপি বা জামাতের আসার চাইতে? শুনুন, প্রাসঙ্গিকতাকে সম্মান দিয়ে বলাটা দরকার। সেটা হলো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কার এন্ট্রিটা বেশি এক্সাইটিং সেটা নিয়ে একটা আলোচনা উঠবে আজকে সন্ধ্যের মধ্যে। সেটা হলো ধুরন্ধরে রহমান ডাকায়েতের নাকি বিএনপি তারেক রহমানের, কার এন্ট্রিটা বেশি রিল তৈরি করবে সেটা আমরা সন্ধ্যের মধ্যে জেনে যাব। তবে প্রাসঙ্গিকতাকে সম্মান দিয়ে বলছি, বিএনপির বোঝা উচিত রাজনীতিকরণ বাংলাদেশের কেন প্রয়োজনীয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। পলিটিসাইজেশন অফ এ টেরিটরি ইজ এ নেসেসিটি অ্যাট দিস মোমেন্ট। তো সেই নেসেসিটিটাকে গুরুত্ব দেওয়ার জন্য যে অ্যান্টিবায়োটিকটার প্রয়োজন ছিল, সেই অ্যান্টিবায়োটিকটা তারেক রহমান যে কিছুক্ষণ আগে ল্যান্ড করে চলেছে এবং সে এগিয়ে চলেছে। সব থেকে বড় কথা, বাংলাদেশের যদি অল ইনক্লুসিভ ভোট হয়, যার কথা বিভিন্ন ইন্টারন্যাশনাল মহল বলছে এবং ভারতও অ্যাজ এ গুড নেবার সেটা চাইছে, সেক্ষেত্রে ভারতবর্ষ চাইবে সেখানে অল ইনক্লুসিভ ভোট হোক, এবং অল ইনক্লুসিভ ভোটে যেমন বিএনপি থাকবে সেরকম আওয়ামীরও থাকার চান্স। আর যদি কোনোভাবে আওয়ামী ছাড়াই বাংলাদেশের ভোট হয়, তাহলেও বলছি আমি 180টা সিট মতো পেতে পারে বিএনপি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তার মানে বাই হুক অর বাই ক্রুক জামাত কোনোদিনই 35টা সিট কভার করছে না, ওর থেকে বেশি এগোতে পারছে না। তার মানে জামাতের অপোজিশন সিটটা ইনস্টল করার জন্য যে ব্র্যান্ড অফ পলিটিক্সটা বাংলাদেশের রিকোয়ারমেন্ট ছিল, সেই ব্র্যান্ড অফ পলিটিক্সটাকে লঞ্চ করার জন্য যে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের দরকার ছিল, সে এখন থেকে ঠিক 45 মিনিট আগে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে। একেবারেই। তাহলে শুভাশিস দা, সেটা তো আপনি ঠিকই বললেন। ব্রাদার, আপনি ধুরন্ধর ফিল্মের কথা উল্লেখ করলেন। কাকে আমরা বাঁচবো, মানে আমরা কোন কুল রাখবো, সেটা ভারতের কাছে একটা বড় বিষয় হবে। কূটনৈতিক সম্পর্কের ইস্যুটা একটা খুব বড় বিষয় হতে পারে সামনের দিকে দাঁড়িয়ে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আসবো। আজকে কিন্তু একটা স্পেশাল ভিজিলেন্স এবং ডবল লেয়ার সিকিউরিটি বাংলাদেশ প্রশাসন দিচ্ছে। এই ক্ষেত্রে আমি যেহেতু এর সঙ্গে আমি যদি রিলেট করাই শুভাশিস দা, ওসমান হাদির মৃত্যু, ওসমান হাদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, ইনকিলাব মঞ্চের স্রষ্টা ছিলেন। তার যদি দিন দাহাড়ে তার হত্যা হতে পারে, তার যদি মৃত্যু হতে পারে, ঠিক সেরকমভাবেই এরকম লুকিয়ে থাকা রহমান ডাকাই তারা বেরিয়ে এসে এই তারেক রহমানের জীবন সংশয় করতে পারে। মানে সামহাও আইএসআই যদি অ্যাক্টিভ হয় এখানে আরও বেশি, তারা কি চাইবে যে তারেক রহমান বা বিএনপি, যার অর্ধ শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক দল, একটা সিস্টেমেটিক গণতান্ত্রিক সরকার সেখানে আসুক? দেখুন, একটা কথা আমি বলছি, মানে সম্মান নিয়েই বলছি, যে সেটা হলো যে একটু বোঝার চেষ্টা করবেন যে তারেক রহমানের সাথে কোনোভাবে যেন আমরা ভুলক্রমেও হাদির কোনো একটা প্রসঙ্গকে তুলনা না করি। হাদি বাংলাদেশের পলিটিক্সের কেউ না, আমি আবারও বলছি, সে বাংলাদেশের পলিটিক্সের একটা, মানে কি বলবো, আয়োটা অফ প্রেজেন্স, ওর থেকে বেশি কিছু না। তাকে জীবিতকালে সে যত না বাংলাদেশ পলিটিক্সকে সাপোর্ট করেছে, তার মৃত্যুকে ব্র্যান্ডিং করে ইউটিলাইজ করা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সকে নতুন করে রিলঞ্চ করতে, জামাত এবং এনসিপিকে, এছাড়া কিচ্ছু না। তারেক রহমান কিন্তু একটা লেগাসি অফ বাংলাদেশ পলিটিক্সকে বহন করে, যেমন বহন করে জয়, যেমন বহন করে পুতুল, সেরকমই তারেক রহমানের যে লেগাসি অফ বাংলাদেশ পলিটিক্সটা আছে, সেইটা এখানে গণ্য করতে হবে। তারেক রহমানের জীবিত থাকা, তারেক রহমানের অক্ষত থাকার পিছনে সব থেকে বড় ইম্পর্টেন্ট যাদের কোনো মানে ইচ্ছা থাকতে পারে, সেটা হলো বাংলাদেশের সাধারণ নাগরিকদের। এখানে হাদি নিজের নাম অ্যানাউন্স করে দিয়ে কারের গোড়ায় গুলি খেয়ে মারা গেছেন, সেটা আমরা দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু সেটা বাংলাদেশের পলিটিক্স মানচিত্রে বিরাট কিছু বলতে যায় না। কাউকে নজরুলের পাশে গিয়ে কবর দিয়ে দিলে সে রবীন্দ্রনাথ হয়ে যায় না, সেটা বুঝতে হবে না। আমি আপনার কথা শুভাশিস দা মানছি। আপনি যে লিগাসির কথা বলছেন তারেক রহমানের, আমি সেটা মানছি, আমি সেটা বুঝছি। কিন্তু একই সময়ে এই যে আমরা সবাই হাদি হব, গুলির সামনে প্রাণ দেব, এই যে স্লোগান, এবং তাকে কেন্দ্র করে এনসিপির যারা বড় বড় নেতা রয়েছেন তাদের বক্তব্য, দেশের অন্তর্বর্তীকালীন প্রধান তার বক্তব্য, তার পরিবারের পাশে দাঁড়ানো, অর্থাৎ তাকে পলিটিক্যালি কোনোভাবে কাজে লাগিয়ে
একটা তো ইনফ্লুয়েন্স তৈরি করবার চেষ্টা করছে এই মানে ধরুন Exactly. বিএনপি বা আওয়ামী লীগ ছাড়া যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের মধ্যে একটা বড় অংশের মানুষ যারা হচ্ছে জেনজি, যারা আগস্ট আন্দোলনের পুরোধা মনে করেন, তাদের কাছে তো তাহলে তারেক রহমান অন দ্য আদার হ্যান্ড দেখতে গেলে একটা থ্রেট। দেখুন, একটা জিনিস হচ্ছে তাত্ত্বিক কথা, আপনি যে কথাটা বললেন ইনফ্লুয়েন্স করার কথা, এটা ইটস এ সোশ্যাল ন্যারেটিভ, একটা তাত্ত্বত্ব। কিন্তু যদি রিয়ালিস্টিক ভোট ব্যাংকটা দেখেন, 300টা সিটের মধ্যে কে কটা সিট পাবে, কার কত ভোট ব্যাংক আছে। সুতরাং এনসিপি এবং আপনার জামাত গোষ্ঠীকে যদি একত্রিত ধরেন তর্কের খাতিরে, তারা পৃথিবী উল্টে গেলেও 17 থেকে 19%-এর বেশি ভোট পাবে না। অর্থাৎ 35 থেকে 40টা সিট ভাগাভাগি হবে, এনসিপি হয়তো 2-3টে পাবে, আর জামাত হবে খুব বেশি হয়ে গেলেও, পৃথিবী উল্টে গেলেও 35টা। সুতরাং 40টা সিটে যদি এরা গুটিয়ে যায়, বাকি 260টা সিটের খেলা শুরু হলো আজকে থেকে, তারেক রহমানের এন্ট্রি থেকে। এবং এই তারেক রহমান আসার পরে বাংলাদেশ ভোট শতর্থে অল ইনক্লুসিভিটি সমেত ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল গ্যামাটে গেল। এইটা হলো তারেক রহমান। তাই জন্য তারেক রহমান এন্ট্রিটা ইজ ইম্পর্টেন্ট নট জাস্ট ইন বাংলাদেশ বাট ইন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড এশিয়া অ্যাজ এ হোল। বেশ, একেবারে দেবাশিস দা, আমাদের ইতিমধ্যেই সময় কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের অতিথি রয়েছেন আমাদের সঙ্গে শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য জিরো আওয়ারে। অন্যদিকে দেবাশিস দা, আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে জিরো আওয়ারে। সুতরাং এই বাংলাদেশের এই জটিল পরিস্থিতি তা ইতিমধ্যেই কোন দিকে গড়ায়, সামনে নির্বাচন এবং সেই দিকে কোন দিকে জল গড়ায়, সেদিকে নজর আপাতত থাকবে।